তোমাদের স্কুল ড্রেস পরে ছবি তুলতে হবে? স্কুল ড্রেস পরে ছবি তুলতে হবে, আপনার অটোগ্রাফ করা দেবে, ছবি এটা একদম পেস্ট করে মানে খাবার মধ্যে প্রজেক্টে দিতে হবে। কিন্তু আমার বেশি ড্রেস পরে ছবি তুলতে স্কুলে আছে। বলো তো আপনি বাপরে দিদি করে পড়াশোনা করেছি। হ্যাঁ অনেক পড়াশোনা করছি না না সেরকম কিছুই না। হ্যাঁ স্টার্টে অনেক। আচ্ছা বলছি না স্যার আপনার গানের লাইনে আসেন? গানের লাইনে আসা, দেখো গান আমাদের বাড়িতেই লোকজন মানে পিসিকে দেখলে পিসি গান গাইতে খুব ভালোবাসতো। পিসি শৈলজানন্দ মজুমদারের ছাত্রী ছিলেন, তো আমাদের বাড়িতে গানের পরিবেশ ছিল। বাবাও খুব ভালো গান গাইতেন, তো ছোটবেলা থেকে পিসির কাছে হাতে পরিবেশ ছিল রবীন্দ্রসঙ্গীত। কিন্তু তারপর সেটা কন্টিনিউ করা হয়নি। তারপর কলেজে যখন উঠি, কলেজে ফেস্ট নামক একটা জিনিস আছে, তোমরা তো কলেজে ওঠোনি, তো কলেজ কম্পিটিশন হয়। একটা কলেজ কম্পিটিশন অর্গানাইজ করে, অন্য কলেজের ছেলেমেয়েরা সেখানে আসে, সেখানে পার্টিসিপেট করে। স্কুলেও সেটা দেওয়া হয়, স্কুল কম্পিটিশন হয়। আমাদের সময় স্কুল কম্পিটিশনটা অত পপুলার ছিল না। এবারে যখন কলেজে উঠলাম, আমাদের তখন কি হয় যে পকেটে মারা খুব কম হাত খরচা দিত। আমি যে মনে আছে 80 টাকা হাত খরচা পেতাম, তো তাতে মনে হতো যে ঠিক আছে যাতায়াতটা হতো আর কিছু খাওয়ার টিফিন হতো, কিন্তু কলেজ থেকে সিনেমা দেখবো নতুন বন্ধু কিছু করবো সেগুলো পছন্দ থাকতো না। আর আমরা তো তোমাদের মতো ভালো স্টুডেন্ট ছিলাম না, তখন আমার মনে আছে যে এই ফেস্ট গুলো করলে তাতে যদি আমি প্রাইজ পাই, তাহলে প্রথমে ফেস্ট এরকম বন্ধুই একজন নিয়ে গেছিল এরকম কম্পিটিশনে। তারপর গিয়ে দেখলাম ভালো, তো ওখানে যদি প্রাইজ পাই তাহলে 100 টাকা 150 টাকা পকেটে আসবে। কখনো কখনো যে আরো বেশিও প্রাইজ দিত, 300 টাকা মতনও প্রাইজ দিত। তাহলে কি হতো সেই মাসটা মানে বেশ ভালোই চলে যাবে। তো সেই অনেকটা ওরকম নেশা থেকে ফেস্ট জয়েন করা। তারপরে করতে গিয়ে কি হয়, ফেস্টে একটা সার্কেল আছে আর কি, যারা নিয়মিত ফেস্ট করে, গান বাজনা করে। যেমনি প্রীতম ফেস্টেরই প্রোডাক্ট, হ্যাঁ, ক্যাকটাসের সিধু, অনিন্দ্য শহরের, কিংবা বাবুল সুপ্রিয়, যারা গানের লাইন লোকজন দেখছো, পার্থ সারথী, একলব্য, আমরা সবাই কিন্তু ফেস্টে একে অপরকে চিনতাম। হ্যাঁ, তো এবং এই পরমা, হ্যাঁ পরমা তো আমাদের সাথে গানও করেছে ফেস্টে একসাথে। হ্যাঁ, তো এই ফেস্টের এই এনভায়রনমেন্টটা আমাদের খুব ভালো লাগতো। একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট ছিল, অথচ আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। আজকে আমি জিততাম তো কালকেও জিততো, এরকম হতো। এবং কিছু পয়সাও পাওয়া যেত, সব নিয়ে হইচই করা যেত, একটা দারুণ দিন কাটতো। সেইখান থেকে মিউজিকে আসা। তারপরে যখন আমরা কলেজটা পার করে গেলাম, তখন মনে হলো যে তাহলে তো গান বাজনাটাকে ছেড়ে দিলে চলবে না। তো সেই না ছেড়ে দেওয়া থেকে তখন এই ব্যান্ডটা ফর্ম হলো। তারপরে এই চলতে থাক করতে করতে কোন দিন একদিন দেখলাম আমরা প্রফেশনাল হয়ে গেছি, কিন্তু কখন আমরা গানটা সিরিয়াসলি যে নেবো সেরকম ভাবি। একটু কষ্ট হবে। হ্যাঁ রে বল বাবা, এদিকে একদমটা সবসময় কম দিয়ে আসছি। বিকেলে আবার কি হয়? এটা গানও কি দেখতে? হ্যাঁ, একটু সরিয়ে দে, তখন তো কথা বলছি তার মাঝে ঢুকিনি, আমি কি এখানে রেখে দেবো। এই তো ছবিটা করার পরে তুলে নিচ্ছি, এটা তুলে লাভ নেই। ছবিটা জায়গায় কেন এটা এত বড় হয়ে যাবে, আপনার ছবি করে আসবে। হ্যালো, হ্যাঁ, সে একটা গান গাওয়ার জন্য যাও, কিন্তু অন্য গান তো ওসব পরম্পরাতে তো পুরোনো গানটা নয়। তবে জেনে নেই কি হবে, যদি ওইখানে গিয়ে এরকম হয় পুরোনো গান গাইতো তাহলে আমি ঠিক আছে বাবু, ঠিক আছে। হ্যাঁ, এটা জেনে নেই। এই শুক্রবার তো, মানে আজকে কি বার? বাবা সোমবার। এগিয়ে বসে, তুমি একটু নিয়ে এগিয়ে বসে, তাহলেই হবে। শুক্রবারের ডেটটা আমি জানি না, অত এগিয়ে নেই, একটু পেছিয়ে যাও। হ্যাঁ, তবু আসতে পারে। হ্যাঁ, তা ঠিক আছে, ঠিক আছে। ওইটা বলে কটাতেই কটা হবে। ঠিক আছে, তারা মানে তো আমাদের শর্ট লেগি তো। ঠিক আছে, তারপরে ওইখান থেকে ওই গান বাজনার ফাইনালি দেখা গেল আমরা প্রফেশনাল অ্যারেনায় ঢুকে গেছি। সেটা খুব একটা ডেলিব্রেট। হ্যাঁ, বলছি যে আপনার যে প্রিয় বন্ধু অনিন্দ্য চ্যাটার্জি, আপনারা কি একই স্কুলে পড়তেন? সত্যি
না, একই স্কুলে ওরকম কথা প্রিয় বন্ধু নয়। প্রিয় বন্ধু একজনই হয়, সেটা অন্য একজন। আর অনিন্দ আমার খুব ভালো বন্ধু, কিন্তু বেস্ট ফ্রেন্ড বলতে যেটা বোঝে সেটা তার, আমি যখন স্কুল লেভেলে, এই কলেজ লেভেলে 11-12 পড়তাম, তখন আমার একজন বন্ধু ছিল, সেই আমার বেস্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি তাহলে পর্যন্ত এখন পর্যন্ত মধ্যে দেখতে পাচ্ছি খুব একটা ডিফারেন্স নেই, মানে আমার তো তাই মনে হয়। কেন আমি আগের মধ্যেও আমার মধ্যে একটা বিচ্ছিরি রকমের ছেলে মানুষই ছিল, কোনো দায়িত্ব নিতে আমি পছন্দ করতাম না। হ্যাঁ, সে বাজার যাওয়া থেকে শুরু করে কিছুই আমি করতাম না কোনোদিন। এখনো সেরকমই আছে। হ্যাঁ, দেরিতে ঘুম থেকে উঠি। হ্যাঁ, প্রচুর ছোট ছোট লোকজনের সাথে আমি মিশি, কিন্তু মজা বয়সী লোকজনের সাথে আমি মিশতে বেশি ভালোবাসি। হ্যাঁ, আমি আগেও যেমন ছোট ছোট কার্টুন আঁকতে পছন্দ করতাম, এখনো সেটা করি। আমি মানুষ খুব একটা বড়, বয়সটা বেড়েছে ঠিকই, কিন্তু মানসিকভাবে একই জায়গায় আছে। আচ্ছা, বলছি যে আপনি যে একজন মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করেছেন, তার সাথে কাজ করে অভিজ্ঞতা আপনার সব থেকে কেমন? এটা ঠিক প্রশ্নটা ক্লিয়ার হলো। মানে আপনি তো অনেক মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করেছেন, কার সাথে কাজ করে আপনার এক্সপিরিয়েন্স ভালো হয়েছে? মিউজিক ডিরেক্টর সেরকম করে আমি কাজ করিনি, কেন আমরা তো মূলত আমাদের নিজেদের সুরেই গান গেয়েছি। অন্য মিউজিক ডিরেক্টরের গান গাইতে বললাম, আমরা গিয়েছি দেবজ্যোতি মিশ্র সিনেমায় আমরা দুটো গান গিয়েছি, দুটো সিনেমা, দুটো আলাদা আলাদা গান, একটা নটবর নটাক আর একটা ওই গয়নার বাক্স। এছাড়া অনুপমের সুরে আমরা একটা গান গিয়েছি, আমি একটা গান গিয়েছি, আর জয়ের সুরে গান গিয়েছি। তো তিন রকম এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এবং যেহেতু আমি নিজেও একজন মিউজিক ডিরেক্টর, ফলে অন্য একজন মিউজিক ডিরেক্টর আমাকে অনেকটা লিবার্টি দেয়। হ্যাঁ, নর্মালি হয়তো কেউ গায়ক গান গাইলে তাকে মিউজিক ডিরেক্টর হয়তো অনেকটা বলে দেয় যে এরকম ভাবেই গাইতে হবে। স্পেশালি আমি দেবুদার ক্ষেত্রে বলবো যে দেবুদার ক্ষেত্রে আমি অনেকটাই সুরটা দেবুদাকে বলে যে দেবুদা এই জায়গাটা আমার মনে হচ্ছে এরকম ভাবে গাইতে বলতে ভালো হয়, এবং দেবুদা সেটা অনেকটা বিশ্বাস করে যে কেন এক একজন গায়কের না এক একটা থ্রোয়িং এক এক রকম নোট সিলেকশনটা বেশি ন্যাচারালি ভালো আসে। তো দেবুদা সেটা সবসময় বলে যে যদি কোনো একটা জায়গায় পা না হয়ে যদি ওটা ধা হলে ছেলেটা লোকটা গাইতে বেশি ভালো পারছে, তাহলে ধা করে দাও। মানে যেহেতু আমি মিউজিক ডিরেক্টর হিসেবে ওটা পা রেখেছি বলে ওটা পাই রাখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ, এরকম কোনো না যে গানের পুরো সুরটাই পাল্টে গেল, সেটা করতে কখনই যায় না কোনো ডিরেক্টর, কিন্তু অনেকটাই লিবার্টি দেয়। তো আমার তিনজনের সাথে কাজ করি খুব ভালো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আপনাদের সময় তো রিয়েলিটি শো ছিল না, এখন তো অনেক রিয়েলিটি শো হচ্ছে, সেটা নিয়ে আপনার কি মত? দেখো, মদের যে এরকম জায়গায় কম্পিটিশন হচ্ছে সেটা একটু খারাপ কিছু না, ভালো। এবং যেটা হচ্ছে যে আমি অনেক ইয়াং মিউজিশিয়ানদের সাথে কাজ করি যারা রিয়েলিটি শোর বাইরে লোকজন আর কি, যারা রিয়েলিটি শোতে কখনো যায়নি, এমনি চেষ্টা করতে স্ট্রাগল করছে একটা জায়গায় পৌঁছে। তাদের প্রচুর পরিশ্রম করতে হয় একটা পরিচিতি পাওয়ার জন্য। যারা হয়তো দারুণ গায়, কিন্তু সেই গানটা তো মানুষকে শোনাতে হবে এবং সেই শুনিয়ে লোকজনের কাছে পৌঁছতে হবে, সেইটা অনেকটা সময় লেগে যায়। যেটা রিয়েলিটি শো খুব হেল্প করে, যে হয়তো তুমি একটা সিজনের মধ্যে হয়তো এপ্রিল মাসে তোমাকে কেউ চিনতো না, হ্যাঁ, জুন মাসের মধ্যে দেখা গেল সারা পশ্চিমবঙ্গ তোমাকে চিনে গেল। হ্যাঁ, সেইটা একটা বিরাট সাহায্য করে। কিন্তু আমার প্রবলেমটা হয় যে এই রিয়েলিটি, এই যে এত অল্প সময়ের মধ্যে এত লোক তোমাকে চিনে যাচ্ছে, এই স্টারডামটা অনেকেই হ্যান্ডেল করতে পারে না। এই জিনিসটা হ্যান্ডেল করা অত সোজা না। মানে তুমি ধীরে 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 নাম করছো, আর একদিনে রাতারাতি তোমাকে লোকজন চিনে যাচ্ছে, সেই স্টারডামটাকে হ্যান্ডেল করতে পারে না বলে তারপরে এই রিয়েলিটি শোটা অনেকটা গুলতির মতো তোমাকে ছুঁড়ে উপরে তুলে দিচ্ছে। তারপর তুমি যখন ধীরে ধীরে ওই জায়গাটা থেকে পড়ছো, সেই পড়াটা অনেকে অ্যাকসেপ্ট করতে পারে না, তখন অনেক সমস্যা হয়। তো সেই জন্য রিয়েলিটি শোর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। রিয়েলিটি শো অনেক সময় দারুণ দারুণ আমাদের আর্টিস্টদের জন্ম দিয়েছে, তাদেরকে আমরা দেখছি। আবার সুনীতি চৌহান রিয়েলিটি শো দেখি ওটা, কিন্তু আবার আমি বলছি যে অনেক আর্টিস্টরা যারা উঠেছিল এক সময় তাদেরকে আমরা হারিয়ে ফেলি, দেখতে যাই। অভিজিৎ সানফোনকে তো আমরা পেয়েছি, অমিত স্যার আছে, তারপরে খুব দেখতে পেয়েছিলাম। ফলে ওদের কথা বললে আমি অবভিয়াসলি বলবো যে রিয়েলিটি শো ভালো না, আর এদের কথা শুনতে বলবো যে ভালো। ভালো দিক খারাপ, ডেফিনেটলি যে কোনো জিনিসেরই দেখবে ভালো আর খারাপ। দেখো, সেটা তো খুবই ভালো। মানে কেউ যদি
মানে আরেকটা বড় জায়গায় গিয়ে এস্টাবলিশ করতে পারে নিজেদের। তার কারণ হচ্ছে যে পশ্চিম দেখো ক্রিয়েটিভিটি ওয়াইজ আমি কখনোই বলবো না যে বলিউডে দারুণ ক্রিয়েটিভ কাজ বেশি হচ্ছে আর এই কলকাতা শহরে ক্রিয়েটিভ কাজ হচ্ছে না, মানে বাংলায় হচ্ছে না, সেটা আমি একদমই বিশ্বাস করি না। বরং আমি বলছি যে যেই মার্কেটে টাকা কম সেখানে লিবার্টিটা অনেক বেশি থাকে। টাকা অনেক সময় কি করে দেয় যে মানুষকে এক্সপেরিমেন্ট করতে হ্যাঁ মানে আটকে দেয়, যে আমি করবো কি দরকার, এটা তো চলছে, এটা চলছে, মানুষ এটা পছন্দ করছে, এরকমই আর একটা জিনিস বানাই আমি, ওটা পুরোটা থেকে বাইরে বেরিয়ে এমন একটা জিনিস করবো যেটা হয়তো অনেক অর্থ ব্যয় হবে কিন্তু আমি জানি না সেটা চলবে কিনা, সেইটা করতে ভয় পায় লোকজন। তো ফলে অনেক সময় বেশি টাকা হয়ে গেলে লোকে এক্সপেরিমেন্ট করতে ভয় পায়, এবং সেই জন্যই দেখে। এবং আমাদের পশ্চিমবঙ্গে একটা বিরাট ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে ফিল্ম সং অত পপুলার নয়। ইদানিং হয়েছে অনুপমের গানগুলো পপুলার হয়ে যাওয়ার পর, সৃজিত গাঙ্গুলি কিংবা শিবু কিংবা অনিন্দ সিনেমা পপুলার হওয়ার পরে লোকে সিনেমার গানটাও শুনছে, এবং অন্যরকম সিনেমাও হচ্ছে, কিছুটা একটু আরবান সিনেমা। আদারওয়াইজ আগে তো সিনেমার গান লোকজন শুনতো না। আমাদের এখানে আধুনিক গানের একটা বড় জায়গা আছে, এবং এই আধুনিক গানে যেটা যে সিনেমার গান অনেক সময় সিচুয়েশন বেসড, বেশিরভাগ সময় তো সিচুয়েশন বেসড গান খারাপ হবে আমি বলছি না, কিন্তু সেখানে লিবার্টিটা অনেক কম। আমি একটা ইচ্ছে করছি আমার একটা গান লিখতে, কিন্তু যেহেতু সেটা সিনেমার সাথে যাচ্ছে না, আমি সেই গানটা কখনো গাইতে পারবো না। কিন্তু আধুনিক গানে এরকম কোনো দায়বদ্ধতা নেই, ফলে আধুনিক গানে আমার যা মন চায় যা পাচ্ছে আমি সেটাই করতে পারি। হ্যাঁ, এবং সেইটা করতে পেরে, এবং আধুনিক গানের বিষয়বস্তু আমরা যা খুশি তাই হতে পারি। যার জন্য সুমনের মতন, যেটা অঞ্জন দত্তের মতন, কৃষিরাজিৎ বলো কি নচিকেতা বলো, যারা যারা এসছে, চন্দ্রবিন্দু, ক্যাক্টাস, ভূমি, যা পরে এসছে, কত রকম ভ্যারাইটি গান আছে। আমার বলছে যে এই যে এক্সপেরিমেন্টেশন যেটা ওই পোস্ট সুমন হয়েছিল, এবং তার আগে বহিনের ঘোড়াগুলি, গৌতম দা, এরা যখন করে গেছে এই যে গানগুলো, এইগুলো আমার মনে হয় যে আমি সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের আধুনিক গান আমি পড়ে শুনি না, আমরা তো জানি না ল্যাঙ্গুয়েজটা, কিন্তু বলিউডে ধারে কাছে থাকে। মানে একটা বলিউড সুমন জন্ম দিতে পারেনি, শিলাইজি জন্ম দিতে পারেনি। তো সেই দিক থেকে দেখতে গেলে যে আমাদের বাংলা মিউজিক অনেকই অনেক সুপিরিয়ার। কিন্তু তুমি যদি বিজনেস ওয়াইজ দেখো, যে লোকের কাছে একটু রিচ ওয়াইজ দেখো, হ্যাঁ, তো সেইখানে বলিউড আমাদের থেকে অনেকে তাতে, মানে আমি বলছি যে প্রোডাকশন কোয়ালিটি দেখো, গান একটা গানকে সুস্থ করলাম, সেই গানটা যখন রেকর্ডেড অ্যালবামে বাজছে, সেটা কোন স্টুডিওতে গিয়ে রেকর্ড করা, হ্যাঁ, কোন গিটারে রেকর্ড করা, তুমি যত ভালো যা স্টুডিওতে রেকর্ড করবে তার প্রোডাকশন তত ভালো হবে, যত ভালো অ্যারেঞ্জারকে দিয়ে অ্যারেঞ্জ করাবে, সেইটা যেহেতু ওরা অনেক বেশি, ওদের অর্থটা অনেক বেশি, সেই কোয়ালিটিটা ওরা অনেক, প্রোডাকশন কোয়ালিটি অনেক বেটার দিতে পারে। সব দিকে হলিউডে যাওয়াটা অবভিয়াসলি, যেটা বলছিলাম, একটা রিয়েলিটি শো করলে যেমনি একদিন একটা লোক 0 থেকে 100 পৌঁছে যেতে পারে ফেম ওয়াইজ, বলিউডে সেই স্কোপটা আছে। তো ফলে আমার যদি কোয়ালিটি থাকে, অনুপমের এত তার কি বলবো, মানে তার ট্যালেন্ট নিয়ে তো কোনো কোয়েশ্চেন নেই, সে এখানে এতটা জোর দূরে গেছে, সে যদি তার জায়গাটা পরিধিটা আরো বাড়াতে পারে, হ্যাঁ, তো অবভিয়াসলি সে চেষ্টা করবে বলিউডে, সেটা দিক দিয়ে খুব ভালো কাজই করছে। বব ড্যানিয়েল যে নোবেল প্রাইজ পেয়েছেন, সেটা আপনাদের সিনিয়র হিসেবে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কেন, নর্মালি আমি অন্তত কবিতার লোক নই, সাহিত্যের লোক নই, সবসময় আমাদের মনে হতো যে নোবেল পুরস্কার এমন কেউই পেতে পারে যে সাংবাদিক, যাদের লেখা প্রায় আমরা বুঝি না, যেরকম লোকজনই নোবেল পুরস্কার পেতে পারে। কিন্তু যার লেখা বুঝি, যার গান আমি গাই, সেরকম লেখা যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছেছে, সেরকম লেখাও যে নোবেল প্রাইজ পেতে পারে, সেটা দেখে ভেবে ভালো লাগছে। তো সেই জন্যই মনে হয় যে, এখন মনে হয় যে তাহলে আমাদের সুমন, কবি সুমন হয়তো একদিন আসবে, যিনি হয়তো নোবেল প্রাইজের অধিকারী হতে পারে। তো সেটা তো একদিক দিয়ে ভালোই হয়েছে। আর অবভিয়াসলি একজন আর্টিস্ট হিসেবে, মানে আমি একজন মিউজিকের লোক হয়ে, তো আমি অবভিয়াসলি মধ্যে এই প্রশ্নটা আমরা এতবার উত্তর দিচ্ছি, একটা উত্তর দিতে চাইছি না, তোর একটা ইচ্ছে হয়েছিল সেই জন্য দিয়েছি। আচ্ছা, এই যে মানে এই 25 বছরের জার্নিটা কেমন, মানে চন্দ্রবিন্দুর 25 বছরের জার্নিটা কেমন? 25 বছর তো খুবই, মানে আমি বলছি যে আমরা তো গানটা কখনো সিরিয়াসলি নিইনি, কখনো কেউ ভাবেনি গায়ক হবে। তো ফলে আমাদের প্রত্যেকে একটা অল্টারনেট প্রফেশন ছিল। হ্যাঁ, আমাদের এখনো অনেকে চাকরি করে, অনিন্দ এখন রোববারের ম্যাগাজিনের এডিটর, চন্দ্রিন আনন্দবাজারে লেখালেখি করে। আমি হয়তো কোনো এখনো, মানে আমি যে চাকরি করতাম সেই চাকরি ছেড়ে দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও আমি আরো নানান রকম জিনিস করি। তো আমাদের প্রত্যেকেই সেরকম করে।
তো ফলে কি হয়েছে যে কখনো আমাদের ধরে কোনো দিন গানের অনুষ্ঠান একটু কম থাকলো মাসে কিংবা অ্যালবাম হচ্ছে না, তাতে আমাদের খুব একটা অ্যাংজাইটি তৈরি হয়, এবং অ্যাংজাইটি না তৈরি হলে তুমি দেখবে গানটা অনেক ক্যাজুয়ালি তুমি নিতে পারবে, হ্যাঁ, কখনো চাপ থাকবে না তোমার। তো সেই জন্য চাপ না থাকলে তুমি অনেক বেশি এনজয় করবে। তোমাকে যে এই যে পরীক্ষা দিয়ে আসছে এবং ব্যাপারটা তখনই তুমি দেখবে ভেতরে একটা টেনশন হয়, অ্যাংজাইটি হয় যে ভালো পরীক্ষায় পাশ করতে পারবো কিনা। কিন্তু তুমি যদি জানোই যে পরীক্ষার ব্যাপার নেই, অথচ তোমার পড়াশোনাটাও ঠিকঠাক হচ্ছে, তুমি যেটা শিখতে চাইছো সেটাও ঠিকঠাক হচ্ছে, তাহলে তো তোমার কোনো চাপ থাকবে না। তো সেই জন্য আমাদের সেরকম ভাবে 25 বছর কেটেছে, এবং যেহেতু আমাদের এই বন্ডিংটা চন্দ্রবিন্দু এত স্ট্রং বন্ডিং, 25 বছর নর্মালি বিটলস এর মতন দলও 62 থেকে শুরু হয়ে 70-এ ভেঙে গেছিল, 8 বছর ছিল। সেখানে চন্দ্রবিন্দু 26 বছর, কিন্তু তাও আমি বলবো ভেঙে গিয়েও কিন্তু দেখো ক্যাক্টাস আমরা কিংবা পরস্পর না তোরা শহর, তাদেরও কিন্তু ভূমিটা ফাইনালি মানে আছে, ভূমি কিন্তু সুরজিৎ পেরিয়ে গেছে, সেই অর্থ ভেঙে যদি তুমি যাও বলো তো অতদিন চলবে। কিন্তু এই প্রত্যেকটা বাংলা গান থেকে কিন্তু যথেষ্ট মানে প্রায় 24-25 বছর পার করে এইটাই খুব ভালো লাগে আর কি। মানে ধরে নাও 2001 সালে আমরা ভিউ রেকর্ড করেছি, কিংবা সুইটহার্ট রেকর্ড হয়েছে তোমার 97-এ, আজকে 2016-তে এসেও সেই গানগুলো মানুষ ইকুয়ালি শুনছে, একই রকম আনন্দ নিয়ে শুনছে। তো সেইটা একটা সত্যি বড় পাওয়া, এবং সেটা না পেলে হয়তো আমরা সাধারণ সার্ভাইভ করে থাকতে পারি। এই তো বলার তুমি যদি তোমরা ভাই বোন, তোমরা যদি 4-5 ভাই বোন হও, তুমি গিয়ে যদি মাকে বলো যে মা তুমি বলো যে আমাদের 5 ভাই বোনদের মধ্যে কে ভাত খাচ্ছে, মার যে উত্তর দেওয়াটা মুশকিল হবে। আমাদেরও তো এটা অনেকটা সন্তানের মতো, সেটা ওই জন্য। আর কি হয় বলতো যে গানের প্রবলেম হচ্ছে যে গান তো অনেকটা এক একটা মুডকে এক্সপ্রেস করে, এবং তুমি কখনো একটা মানুষ কখনো সবসময় এক মুডে থাকে না। কখনো তুমি রেগে যাচ্ছ, সকালবেলা তোমার মনে হচ্ছে আমি সেটা শান্ত মেজাজে আছি, হ্যাঁ, আবার সন্ধ্যাবেলা মনে হচ্ছে যে আমি একটু ডায়নামিক মুডে আছি, একটু হ্যাঁ হইচই করবো, নাচ গান করবো। এক একটা মুডে তোমার এক একটা গান ভালো লাগে। একদম ভোরবেলা উঠে তুমি যদি একটা নাচের গান প্রচন্ড হাই ডেসিবেলে চালিয়ে দাও, তোমার মোটেও ভালো লাগবে না। আবার তেমনি ভাবে তুমি একটা রাত্রিবেলা পার্টিতে গিয়ে ভজন চালিয়ে দিলে, হ্যাঁ, সেটাও তোমার ভালো লাগবে না। তো ওই জন্য তো গানটাকে ওরকম স্পেসিফিক্যালি এই গানটা দারুণ আর ওই গানটা খারাপ বলাটা খুব ডিফিকাল্ট, এটা মুড অনুযায়ী। এটা বলা খুব ডিফিকাল্ট। দেখো আমি মানে আমি সত্যি কথা বলতে যে দুজন না থাকলে হয়তো আমার গানটা হতো না, মানে গানের জগতে আসা হতো। সেটা একজন হচ্ছে সলিল চৌধুরী, আর আরেকজন হচ্ছে হ্যারি বেলাফন্তে, এবং আমি হ্যারি বেলাফন্তে, এবং আমি খুব ফরচুনেট যে আমার সলিল চৌধুরীর সাথে আলাপ হয়েছিল। সলিল চৌধুরী থেকে গিয়ে আমি নিজে গান শোনাতে পেরেছিলাম, প্রায় 2 ঘন্টা সলিল চৌধুরীর সাথে আমরা আড্ডা মেরেছিলাম। সেইটা আমার কাছে একটা বড় পাওনা। আর আমি যখন প্রথমবার আমরা আমেরিকা যাই, সেই সময় বেলাফোর্টের একটা কনসার্ট ছিল, তো আমরা গিয়ে বেলাফোর্টের কনসার্টও দেখেছি। মানে আমি গেছিলাম, আমি সুরজিৎ এবং তো সেই দুটো জিনিস আমার কাছে সত্যি খুব মেমোরেবল, যে যে দুজন না থাকলে আমার গান বাজনা হতো না, তাদের সাথে কোনো না কোনো ভাবে আমি লিঙ্কটা ওখানে আমাদের ফেভারিট ওরকম বলা মুশকিল। শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছোটদের গল্প, যেহেতু আমি একটা ছোট বললাম না যে আমি বড় হতে চাই না, তো সেই জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যে ছোটদের গল্পগুলোর মধ্যে এমন একটা অদ্ভুত আনরিয়াল ওয়ার্ল্ড আছে, এবং এই আনরিয়াল ওয়ার্ল্ডটা আমাকে খুব ফ্যাসিনেট করে। তো ওই জন্য ওর গল্প আমার আলাদা করতে। এইটা বলা খুব ডিফিকাল্ট, কেন আমরা প্রায় 2 বছর ধরে আমরা নেক্সট অ্যালবাম কালকে বের করবো ভাবছি, কালটা এখনো আসছে না। আসলে ওটাই হয়েছে যে আমাদের ওই বলছিলাম যে পরীক্ষার চাপ নেই, তো যেহেতু পরীক্ষার কোনো চাপ নেই, পরীক্ষাটা কবে আসবে, পরীক্ষার ডেটেরও কোনো ঠিক নেই, চাপ নেই। তবে আমাদের অনেকগুলো গানই রেডি হয়ে গেছে, আশা করছি যে মাস 6 মধ্যে অ্যালবামটা গান শুনতে। আমাদের যে আমরা এই জেনারেশন যে চন্দ্রবিন্দুর গান শুনে বড় হচ্ছে, নেক্সট জেনারেশনে কি সেই
জন্মদিনের গান শোনা? এইটা বলা ডিফিকাল্ট, তার কারণ দেখো আমি জেনারেশনকে গান শোনানোর জন্য তো আমরা গান বানাই না, আমরা গান বানাই আমাদের ভালো লাগা থেকে। হ্যাঁ? তো এইবারে প্রবলেম হচ্ছে সেইটা কোন জেনারেশন শুনবে, সেইটা তো সেই জেনারেশনে যারা শুনছে তাদের টেস্ট কিভাবে বদলে যাচ্ছে তার উপর নির্ভর করছে। কিন্তু মোরাললেস আমি এখনো বিশ্বাস করি যে ভালো গান মন্দ গানের ব্যাপার আছে তো, হ্যাঁ, সেটা ঠিক কোনোভাবে ডিফাইনও করা যায় না যে কোনটা ভালো গান কোনটা মন্দ গান। কিন্তু যদি একটু তুমি ভালো গান করো সেইটা কিন্তু লোকে শোনে। রবীন্দ্রসঙ্গীত তো কবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছে, এখনো কি শুনছে না? তোমরা কি শুনছো না? শুনছো। কিছু কিছু গান আবার কি হয় একটা সময় শোনে, আবার একটা তারপরে যুগ পাল্টে যাওয়ার পর সেই গানটা হারিয়ে যায়, সেই গানটাই আবার অন্য ফর্মে ফিরে আসে। সেরকম ভুরি ভুরি উদাহরণ আছে। তো ফলে সেরকম ভাবে বলা খুব ডিফিকাল্ট যে আমাদের গান থাকবে কি থাকবে না। থাকলে ভালো, না থাকলেও খুব যে দুঃখ হবে এমনটা না। তার কারণ হচ্ছে এই গানগুলো তো আমরা একটা সময় লোকজন শুনেছে, আর গানগুলো আমাদের আনন্দ, আমরা আনন্দ পেয়েছি তাই বানিয়েছি। তো গানটা যদি আমাকে আনন্দ দিয়ে থাকে তার থেকে আর বড় কি হতে পারে? মানে আমি আনন্দ পেলাম না, লোকজন আনন্দ পেল, সেরকম শিল্প সৃষ্টি করে কোনো মানে হয় না। তো প্রচুর বাড়ি বাড়ি কথা বলে ফেললাম মনে হচ্ছে। পুজো তো বলছি না, এটা একটু জিজ্ঞেস করছি। জিজ্ঞেস কর এই যে আপনার স্কুলিং কোথায়? আমার স্কুলিং প্রথমে পড়েছিলাম আমি সেন্ট থমাস চার্চ স্কুল হাওড়াতে। তারপরে যখন আমরা এখানে শিফট করি সল্ট লেকে, তখন তাড়াতাড়ি শিফট করি, তো এখানে কোনো স্কুল সেভাবে ছিল না। তো আমি তার চেষ্টা করেছিলাম এখানে বিডি স্কুলে ভর্তি করা, কিন্তু ভর্তি হওয়ার, কিন্তু ওটা বাংলা মিডিয়াম ছিল বলে তখন আমরা অতটা বাংলাটা জানতাম না সেহেতু। তো আলটিমেটলি গিয়ে এখানে একটা ছোট স্কুল আছে ডন বস্কো স্পেন্ডিং রুমে 1-2 বছর পড়েছিলাম। সেখান থেকে আমি জুলিয়ান ডে স্কুল গভর্নমেন্ট স্কুল। আপনার বড় হাফ প্যান্ট থেকে ফুল প্যান্টে চলে গেলাম। আমি আর কিছু পাচ্ছি না। অনেক কোয়েশ্চেন করেছে, তোমাদের পাতার পর পাতা হয়। 20টা কোয়েশ্চেন লাগবে। আপনার অবসর টাইমে কি করতে? অবসর টাইমে বললাম তো, যেহেতু আমি আর্ট কলেজের স্টুডেন্ট ছিলাম, যদি আমি সেরামিক আর্ট নিয়ে পড়েছি সেটা কন্টিনিউ করা হয়নি। তো অবসর সময় আমি ছবি আঁকতে ভালোবাসি। আর অরিগেমি বলে একটি জিনিস হয়, অরিগেমি হচ্ছে আর্ট অফ পেপার ফোল্ডিং, যেটা একটা কাগজ ভাঁজ করে অদ্ভুত অদ্ভুত জিনিস তৈরি করতে পারে। তোমরা নিশ্চয়ই পাখিটা কি বানিয়েছো? পাখি প্লেন হচ্ছে খুব সিম্পল ফর্ম অফ অরিগেমি। এখন অরিগেমিটা মানে একটা সায়েন্সের পর্যায়ে চলে গেছে। তো তুমি যদি কমপ্লেক্স অরিগেমি করো, সেটা সাংঘাতিক সাংঘাতিক জিনিস বানানো যায় একটা কাগজ ফুল করে, যেটা তুমি ভাবতে পারো। তো কটা প্রশ্ন হলো তোমাদের? বাবা আরো 5টা হলো। অত মনে হলো 15টা বেশি হয়েছে। হ্যাঁ, বলবে মনে হচ্ছে আমি একই সাথে বলে গেছি, তোকে ডিভাইড করে করে দিতে হবে। হ্যাঁ, তুমি এগুলো কিন্তু অনেকগুলো ভাঙিয়ে আচ্ছা, আমাদের যেটা লাগবে ওরা থেকে একবার জেনে নিই। হ্যাঁ, বলতে পারছি। অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্ট না রাখতে বলেছিল আপনার পরিচিতি, বা কিছু আপনার জন্মদিন কবে। তুই তো বলবি। আচ্ছা স্যার, জন্মদিন লিখে রাখো 23rd অক্টোবর। হ্যাঁ, ওটা বললাম তো তাই। তুই তো বলেছিস 23rd অক্টোবর। ওটাকে আলাদাভাবে লিখতে হবে, আর জন্ম করতে হবে। হাওড়া। বাবার নাম? বাবার নাম হচ্ছে অনিল সেন। মায়ের নাম? মায়ের নাম হচ্ছে উমা সেনগুপ্ত, UMA উমা।
দিনের সাফল্যের কারণ যদি এক কথা বলতে আর নয়তো কিছু ইনফরমেশন গুলো লিখে রাখো, সেই যদি তোমাদের কোয়েশ্চেন শর্ট পড়ে তাহলে তুমি ওই ইনফরমেশন গুলোকে কোয়েশ্চেন হিসেবে কনভার্ট করে দেবে। দেন লিখে রাখো ফার্স্ট অ্যালবাম কবে হয়েছিল 1997। যদি তুমি দেখো কোয়েশ্চেন কম হয়েছে তাহলে কি হবে যে অ্যারেঞ্জ করতে পারো। as if তুমি আমাকে প্রশ্ন করছো কবে অ্যালবামটা হয়েছে, তাও তুমি নিজের একদিন শুনেছো, তো সেটা তো একটা প্রশ্ন হয়ে গেল, তাই না? তো ফলে কিছু ইনফরমেশন লিখে রাখলে আমার মনে হয় যে সুবিধা হবে। হ্যাঁ, একদম লাস্ট মোমেন্টে এসেছে তো, কালকে আমাদের সাবমিশন আছে। যেমনি আমরাই প্রথম ব্যান্ড যারা আমেরিকাতে যাই, সেটা ইনফরমেশন গুলো দিই। এটাই দরকার। তাহলে কি হয় যে তোমাদের কোয়েশ্চেন শর্ট পড়লে এইগুলো কিন্তু এই প্রশ্ন হিসেবে বুঝতে পারো। আচ্ছা, আমরাই প্রথম ব্যান্ড যারা তোমার কি বলবো মানে বিদেশ থেকে সাউন্ড মাস্টারিং করি, আছে অস্ট্রেলিয়া থেকে আমাদের অ্যালবাম প্রথম মাস্টারিং হয়ে আসে। আমাদেরই একমাত্র ব্যান্ড যাদের 9খানা বেসিক অ্যালবাম হয়েছে, আর কোনো ব্যান্ডের 9খানা অ্যালবাম নেই। সেই কটা রাখো, তাহলে তোমার যে এনাফ হয়ে যাবে। আপনার এতদিনের সাফল্যের কারণ যদি এক কথা বলতে হয় কি বলবেন? সেটা আমরা বলবো যে আমাদের সাফল্যের কারণে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বন্ডিং, আমাদের ব্যান্ডটা এতদিন ধরে রয়েছে, সবাই সবাইকে চিনি, আর এত সুন্দর বন্ধুত্ব, যে সেইটাই আমাদের এতদিন টিকে রয়েছে। আর কিছু দেখুন যেটা এনেছি সেটা দিন। হ্যালো, সাদা কাগজে করতে হবে।